অভ্যুত্থানের পর নানা ক্ষেত্রে সংস্কার শুরু হলেও বাজার সিন্ডিকেটের অতি মুনাফা ঠকছে কৃষক ও ভোক্তা, কঠোর পদক্ষেপ দাবি। সিন্ডিকেটটাকে যদি এখন আমরা ধরতে না পারি তাহলে সেক্ষেত্রে আর কখনোই এই বাজারটাকে ঠিক করা যাবে না। গুমের শিকার পরিবারের পুনর্বাসন ক্ষতিপূরণ সরকারের বিবেচনায়, বললেন আইন উপদেষ্টা। গুম প্রতিরোধে আইন করার পরিকল্পনা। We have already ratified the Convention Against Enforced Disappearance and we have ratified that convention without any reservation. একাদশ ও দ্বাদশের পাঠ্য বইয়ে পরিবর্তন, শেখ মুজিবের 52 দিনগুলো বাদ, দলীয় এজেন্ডা থেকে বেরিয়ে সঠিক শিক্ষাদানের উদ্দেশ্য। সিলেবাস কারিকুলাম যাতে এটা একটা কোনো দলের সম্পত্তি না হয়ে ওঠে। যে রাজনৈতিক সরকারই আসুক তারা একচোখা হয়ে যায়, এই একচোখাটা না হয়ে সর্বজনীনভাবে যদি এটা করা যায় সেটা অবশ্যই উত্তম। এবং টিকা বিরোধী কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যের দায়িত্ব দিলেন ট্রাম্প। ঘুষ মামলার আইনজীবীকে অ্যাটর্নি, তীব্র সমালোচনা। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি তানজিলা খান মেম। কর্তৃত্ববাদী সরকারের বিদায় ঘণ্টা বাজানো গেলেও নিয়ন্ত্রণে আসেনি বাজার, উল্টো মধ্যস্বত্বভোগী সহ বাজার সিন্ডিকেট আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা, যার প্রমাণও মিলেছে সরেজমিনে কৃষক পর্যায় থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর চক্র পরিদর্শনে, যেখানে দেখা গেছে কৃষকের উৎপাদিত সবজি 3 থেকে 5 হাত ঘুরে দাম বাড়ে 3 গুণ পর্যন্ত। ঠকছে কৃষক ও ভোক্তা, লাভের গুড় খাচ্ছে ফরিয়ারা। আহাদ আহমেদের ক্যামেরায় রকিবুল রাহাতের প্রতিবেদন। প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য অজুহাত দেখিয়ে মাত্র কিছুদিন আগেই রাজধানীর খুচরা বাজারে অধিকাংশ সবজি সেঞ্চুরি হাঁকিয়েছিল। তবে বর্তমানে কিছুটা দাম স্থিতিশীল হয়েছে, কিন্তু সবজির বাজার হঠাৎ করেই এমন উথাল পাতাল কেন হয় তা জানতে আমরা রাজধানী থেকে 3টি সবজি বাছাই করতে চাই। সেক্ষেত্রে আজকের বাজার আমরা দেখছি করল্লা বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 100 টাকা কেজিতে, ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকা পিস এবং শীতকালীন আগাম সবজি শিম বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। খুচরা পর্যায়ে যখন এমন দাম, তখন উৎপাদক পর্যায়ে কেমন এবং তা কতটি হাত ঘুরে রাজধানীতে আসে তা জানবো আজকের প্রতিবেদনে। ঢাকার বাজারে প্রায় সব ধরনের সবজি আসে দেশের অন্যান্য জেলা থেকে। বাজার বিশ্লেষণে তাই আমরা বেছে নিলাম ঢাকার প্রতিবেশী জেলা মানিকগঞ্জকে। পাতার শরীরের শিশির ভাঙেনি তখনও, অথচ ভোরের আয়েশি ঘুমে সমাপ্তি টেনে কৃষকের মাঠে মাঠে ব্যস্ততা করছেন ফসলের পরিচর্যা। গ্রামের নাম বারাহির চর। এখানেই নিজের 60% জমিতে করল্লা চাষ করেছেন আবু সাইদ। জানালেন খরচের ফিরিস্তি। আমার 60% জায়গায় প্রতি ডিসিমেল কি আর কি 1,500 টাকা খরচ হয়েছে। আমি প্রতি শতাংশ থেকে 20 থেকে 25 কেজি করে আর কি পাইছি। মন হিসাবে এই যে আপনার 800 টাকা মন বা 1600-1700 টাকা মন, মানে করলা বুঝা আর কি। সাইদের মতন আরও অনেক চাষি খেতে চাষ করছেন শসা, ধুন্দুল, পটল, বেগুন, শিম, ফুলকপির মতো সবজি। জমি থেকে উৎপাদিত ফসল তুলে কৃষকেরা সাধারণত নিয়ে আসেন পাশের অস্থায়ী আড়তে। উৎপাদন খরচ মানে কেজি হিসাবে হয়তো বাই করা যাবে না। বিক্রি করতেছি হলো প্রথম বেচছি 2800 টাকা, পরে 2200 টাকা, এখন আর কি কমছে একটু দাম। সবজির দরদাম এবং বেচা কেনার বিষয়ে বিস্তারিত জানতে গোপনে ভিডিও ধারণ করে এখন টিভি। কত দিবি তুই? জানা গেল সবজির প্রাথমিক ক্রেতা স্থানীয় ব্যাপারীরা। পরিচিত কৃষকের ক্ষেত থেকে তুলে আনা পণ্য কেনেন তারা, দর হাঁকান আশেপাশের বাজার অনুযায়ী, যা পরিবর্তন হয় প্রায় প্রতিদিন। এবার দেখা যাক আমাদের নির্ধারণ করা
করল্লার বাজার দর কত? আরো 2-4টা দাম হইছে। তাহলে ওসব আপনি শুন না, বেশি বলে ছাড়ে দাও। আচ্ছা ঠিক আছে, যাও ক্লিয়ার। 900 থেকে 1200 টাকায় প্রতিমন করল্লা কিনছেন স্থানীয় ব্যাপারীরা, অর্থাৎ কেজিতে 30 টাকা। 30 মনে মাল আপনার 1000 থেকে 1200 পর্যন্ত কিনছি। ঢাকা পাঠাইতে হলে লেবার খরচ আছে এবং আড়তদারিয়া দেন লাগে, তো 1600-1700 পড়ে জায়গা। স্থানীয় ব্যবসায়ীরা এসব পণ্য বিক্রি করেন এখানকার বড় ব্যবসায়ীদের কাছে, যারা সবজিগুলো সরাসরি ঢাকা এবং অন্য জেলাতে পাঠান। দ্বিতীয় হাতেই পণ্যের দাম মন প্রতি বাড়ল 200 টাকা। কিন্তু কেন? কিনছি হলো 1500-1600 টাকা মন। আড়তদারি আছে, লেবার বিল আছে, গাড়ি ভাড়া আছে, এখন খরচ হবে 45 টাকা পড়বো। স্থানীয় আড়ত ছাড়াও মানিকগঞ্জের জাগির কাঁচাবাজার আড়তে ফসল বিক্রি করেন কৃষক। এখানে দেখা মিলল রকমারি সবজির। আরেক সবজি ফুলকপি নিয়ে জানতে কথা হলো ব্যবসায়ী বশির আহমেদের সাথে। আমার প্রতি কেজিতে উৎপাদন খরচ আছে 20 টাকা থেকে 25 টাকা করে। তবে এখন বর্তমানে যে বাজার মূল্য পেয়েছি, আমাদের এটা চালান আসবে, লাভ হবে না। কারণ হচ্ছে আমাদের আগাম সিজনে যে ফুলকপিগুলো করি, এতে কিন্তু আমাদের খরচটা অনেক বেশি। ঢাকায় পিস হিসাবে বিক্রি হওয়া ফুলকপি মানিকগঞ্জ আড়তে কেনা হচ্ছে কেজি অথবা মনে। বাজার দর অনুযায়ী 1800 টাকা মন। সেক্ষেত্রে প্রতি পিস দাম পড়ে 35 টাকার মতন। আর শীতকালীন আগাম সবজি শিম আড়তদাররা কৃষকের কাছ থেকে কিনছে 1650 থেকে 1700 টাকা মনে। কেজি পড়ে 40 থেকে 42 টাকা। আমি আনছি হলো আপনার 300 পিস, 350 পিস। এটি তো আপনার ঢাকায় নিয়ে পোষাইব না। আমার ঠগা, পাবলিকেরও ঠগা, মানে বেশি লাভ। এখানে শতকরা 5 টাকা কমিশনে পাইকারদের কাছে সবজি বিক্রি হয় বলে দাবি করেন আড়তদারেরা। তারপর পণ্য পাঠানো হয় ঢাকায়। আমি কৃষককে বিক্রি করে দেব। বিক্রি করে দেওয়ার পরে আমার পার্সেন্টেজ হলো শতকরা 5 টাকা। আমরা এখান থেকে মাল কিনে আপনার মনে করেন যে ঢাকা যাত্রাবাড়ি, তারপরে কক্সবাজার, চকরিয়া, এইসব মুকামে আমরা মাঝারি গাড়ি দিয়ে পাঠাই আর কি। আড়তদারের কথা ধরে এবার ফিরতে চাই ঢাকায়, দেখতে চাই ঢাকার আড়তের বাজার দর। রাতের কারওয়ান বাজার। 10টার পরপর দেশের অধিকাংশ জেলা থেকে ট্রাকে চেপে সবজি পৌঁছায় রাজধানীর এই বাজারে। এবার জানতে চাই স্থানীয় আড়তের সবজির দামের সঙ্গে কতটা ফারাক ঢাকার আড়তের। বাজার ঘুরে দেখা গেল কারওয়ান বাজারের কিছু কিছু সবজি বিক্রি হয় 5 কেজিতে 1 পাল্লা হিসাবে। ফুলকপি, লাউ, চালকুমড়ার মতন সবজি শতক বা 20 হিসাবে। এখানে করল্লা মানভেদে মিলছে 400 টাকা পাল্লা, কেজিতে 80 টাকা। শিমের পাল্লা 480 থেকে 500 টাকা, কেজিতে প্রায় 100। কারওয়ান বাজারে মানিকগঞ্জের ফুলকপি পাওয়া গেল না। এর চেয়ে মানে এবং আকারে ছোট লালমনিরহাটের প্রতি পিসের ফুলকপির বাজার চলছে 32 থেকে 35 টাকায়। ওখানে লেবার খরচ পার পিস মনে করেন 1 টাকা 1.5 টাকা পিস পড়ে যায়। গাড়ি ভাড়া 3 টাকা 4 টাকা পিস পড়ে। তারপর ওয়েস্টেজ আছে, এগুলো সব মিলে দেখা গেছে যে 28-30 টাকা 32 টাকা পড়ে যায়। 400 টাকা পাল্লা, 80 টাকা পাইকারি, আরো খরচ আছে কেজি তো 2 টাকা। ঠিক আছে, আপনার মিন্তি খরচ আছে, গাড়ি ভাড়া আছে, ঘাটতি আছে। বাজার বিশ্লেষণে দেখা গেল কৃষক পর্যায় থেকে ঢাকার খুচরা ব্যবসায়ীদের হাতে পণ্য পৌঁছায় কম বেশি 5টি হাত ঘুরে, যেখানে আছে নানা ধরনের সিন্ডিকেট। আর এতে উৎপাদন মূল্যের দ্বিগুণ বেড়েছে সবজির দাম। ক্যামেরায় স্বীকার না করলেও কয়েকজন পাইকার জানান, কারওয়ান বাজার ও ঢাকার অন্যান্য পাইকারি বাজারে ট্রাক থামলেই মাল ভাঙার খরচ গুনতে হয় 2000 টাকা। এছাড়াও পরিবহন ও লেবার খরচের অজুহাত দিলেন তারা। আমার এক গাড়ি মাল বেচতে ভর্তি কাটা বেচা কিনা মানে শেষ হইব 21000 টাকা খরচ হইব। লেবারের মাল বস্তা ভর্তি খরচ নেয়, আর পরে আপনার ময়লা হালা তারা 20 টাকা করে নেয়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নানান সংস্কারের রব উঠলেও বাজার সিন্ডিকেটে পরিবর্তন আসেনি বলে মতামত দেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেয়ার কারণেই অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ তাদের। দুর্ভাগ্যজনকভাবে যেটা মানুষের 18 কোটি মানুষের স্বার্থ জড়িত, সেটা হলো নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার ব্যবস্থাপনা। এখানে কিন্তু তারা সংস্কারের কোনো কথা বলে না। তো তার কারণে ব্যবসায়ীরা মনে করলো যে না ঠিক আছে, আগে আমরা যেভাবে করেছি এটা এখন এবারও চলবে। প্রশাসনের অস্থিরতা ও দুর্বলতায় বাজার সিন্ডিকেট আরো শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন এই অর্থনীতিবিদ। যা ভাঙতে দরকার সরকারের কঠোর নিয়ন্ত্রণ। এখন যে বাজারের পরিস্থিতি, এই যে অস্বাভাবিক পরিস্থিতি যারা তৈরি করে রেখেছে,
তাদের বিরুদ্ধে কি আমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা দেখেছি? একটা অন্তত দৃষ্টান্তমূলক শাস্তি হতো, কারো লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হতো, তো সেটা তো হচ্ছে না। তো এই কারণে কিন্তু তারা পার পেয়ে যাচ্ছে। আমি মনে করি যে এই সিন্ডিকেটটাকে যদি এখন আমরা ধরতে না পারি, তাহলে সেক্ষেত্রে আর কখনোই এই বাজারটাকে ঠিক করা যাবে না। ইতিমধ্যে সরকার টিসিবি এবং বেসরকারি উদ্যোগে পণ্য বিক্রির মাধ্যমে সমান্তরাল বাজার সৃষ্টির ব্যবস্থা করেছে। তবে সিন্ডিকেট দমাতে না পারলে স্থায়ী সমাধান আসবে না বলে শঙ্কা বাজার অর্থনীতিবিদদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। তবে কোনোভাবেই কিন্তু আলুর দাম আসলে কমছে না। বাজারে আলুর সরবরাহ, দেশি আলুর কথা যদি আলাদা করে বলতে হয়, দেশি আলুর সরবরাহ তেমন চোখে পড়ছে না। প্রতি কেজি আলু কিন্তু হচ্ছে 70 থেকে 75 টাকা দরে। অন্যদিকে শীতকালীন সবজি সরবরাহ শুরু হলেও কাঁচা বাজারে কিন্তু সেই শীতকালীন সবজিরও দাম কমছে না। এবং বিক্রেতারা যেটি বলছেন যে গত কয়েক মাসে বৃষ্টিপাত বেশি হয়েছে, যে কারণে অনেক ফসলের ক্ষতি হয়েছে। একই সঙ্গে সরবরাহ সংকটের এক ধরনের অজুহাত আমরা সবসময় বাজারে দেখতে পাই, সেটি এই ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি। তারা বলছেন যে সরবরাহের কিছুটা ঘাটতি রয়েছে। ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা যেটি বলছেন যে বাজারে যদি নজরদারিটা বাড়ানো যায়, সেক্ষেত্রে হয়তো দামটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে। সহকর্মী সানিম মৃধার প্রতিবেদন রয়েছে, সেখানে জানবো বিস্তারিত। প্রতি সপ্তাহে নির্দিষ্ট কোনো নিত্যপণ্যের দাম বৃদ্ধি যেন বাজারের নিয়মিত চিত্র, যে তালিকায় এবার শীর্ষে রয়েছে আলু। গত কয়েক সপ্তাহ ধরে বেড়েই চলেছে আলুর দাম, লাগাম টানা যাচ্ছে না পেঁয়াজেও। কেজি প্রতি আলু 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা দরে। আর আমদানি করা ভারতীয় আলু দাম হাঁকা হচ্ছে 130 থেকে 140 টাকা। বিক্রেতারা বলছেন বাজারে নেই পর্যাপ্ত আলুর সরবরাহ। একই সাথে দেশি আলুর উৎপাদনও রয়েছে সংকট। একই অজুহাত পেঁয়াজের দামেও। আলু পেঁয়াজের দাম বাড়তি বৃষ্টি বাদলের কারণে আলু ভাই পিছিয়ে গেছে, এক দেড় মাস 2 মাস পিছিয়ে গেছে। এই কারণে এখন নতুন আলু আসতে পারে। এরকম সময় তো নতুন আলু আপনার আসার কথা। দাম বেশি, অনেকে বলে যে বন্যার কারণে বলে কৃষকরা ক্ষতিগ্রস্ত, উৎপাদন কম, এই কারণে অনেকে বলে যে এই মালের খুব সংকট। শুধু আলু পেঁয়াজই না, প্রায় সব ধরনের নিত্যপণ্যের দামই বেড়েছে। চালের বাজারেও এখনও ফেরেনি স্বস্তি। গত কয়েকদিনের তুলনায় কয়েকটি সবজির দাম কমলেও বাজারে এখনও বেশিরভাগ শাকসবজির দামই চড়া। এই যেমন শিমের কেজি 100 টাকা, বরবটিও 100 টাকা দাম চাওয়া হচ্ছে। বাঁধাকপি, ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। লাগামহীন বাজারে দ্রুত নজরদারি বাড়িয়ে শক্ত পদক্ষেপের আহ্বান ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন শীতকালীন সবজির সরবরাহ বাড়লে কমবে দাম। শিম আসছে 90 থেকে 100 কেজি, মূলা 50 থেকে 60 কেজি, করলা আছে 60 থেকে 70 কেজি, ভেন্ডি 40 থেকে 50 কেজি, আলু 120 থেকে 30 কেজি। অনেক দাম, কোনো কিছু মানুষের ক্রয়ের ক্ষমতার বাইরে, এটা যেটা আশা করি নাই সেইটাই। আমাদের গভর্নমেন্টের যেটা আপনার একটা উদ্যোগ নিতে হবে যে কৃষক দাম পেতে হবে। কৃষক যদি এটা 20 টাকা পায়, এখানে আসতে এটা 40 টাকা হোক, সমস্যা নাই, কিন্তু এটা 70 টাকা কেন হবে? এদিকে সপ্তাহ ব্যবধানে প্রায় সব মাছেরই দাম কিছুটা কমেছে। রুই, পাবদা, পাঙাশ এসব মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা কমে বিক্রি হচ্ছে। আর ইলিশের দাম চাওয়া হচ্ছে 1400 থেকে 1500 টাকা কেজি। মাছ বিক্রেতাদের দাবি পর্যাপ্ত মাছ সরবরাহ থাকলেও বাজারে ক্রেতা সংকট। গত সপ্তাহ থেকে মাছের দামও কেজিতে 12 কেজিতে 50 টাকা, 60 টাকা, 30 টাকা এরকম প্রতিটা মাছের এই দাম কম আছে। মাছের আমদানি রপ্তানিও ভালো আছে, কিন্তু ক্রেতা নাই, ক্রেতা খুব কম। যে মাছটা 1000-1200 টাকা কেজি আসছিল, এই মাছটা ধরো 900-1000 টাকা কেজি। কিনে নাই, বেশি কিনে নাই। গত সপ্তাহে বিক্রি করছি এটা আপনার 550 টাকা কেজি, এই সপ্তাহে 400 টাকা ব্যস্ত আছে। কাস্টমার নাই, বুঝছেন, বাজারে কাস্টমার নেই, বেচে কিনি না। হ্যাঁ, মাছের আমদানি মোটামুটি ভালোই আছে, দিলে কিন্তু কাস্টমার আমদানি কম। এছাড়া ব্রয়লারের দাম 10 টাকা বেড়ে 190 টাকা বিক্রি হচ্ছে। আর পাকিস্তানি মুরগির দাম 100 টাকা কমে বিক্রি হচ্ছে 280 টাকায়। সানিম মৃধা, এখন, ঢাকা। গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি গুম প্রতিরোধে আইন করার পরিকল্পনা করছে সরকার। এমনটি জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, গুম হওয়া মানুষের পরিবারের পাশে রয়েছে বর্তমান সরকার। বিস্তারিত জানাচ্ছেন বাইজিদ সাদ।
আমাদের অপেক্ষার প্রহরটুকু একটু শেষ হইতে দেয়। আমরা তো তিলে তিলে মারা যাচ্ছি, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমরা মারা যাচ্ছি। আমরা আর কতবার মরবো আপনারা বলে। হঠাৎ করেই হারিয়ে গেছেন প্রিয়জন, যার অপেক্ষায় কাটছে বছরের পর বছর। কখনো কি দেখা মিলবে সেই নিখোঁজ স্বজনের? আর কি মুখোমুখি হবে সেই প্রিয় মুখ? অনিশ্চয়তা যেন অন্তহীন। এমন পরিস্থিতি গেল 15 বছরে গুমের শিকার হওয়া ব্যক্তির পরিবারের সদস্যদের। রাজধানীর গুলশানের একটি হোটেলে বেসরকারি সংস্থা অধিকারের আয়োজনে এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্সে 2 দিন ব্যাপী 8ম কংগ্রেসে উঠে আসে স্বজনদের বেদনার্ত দিনযাপনের কথামালা। অনুষ্ঠানে উপস্থিত সরকারের উপদেষ্টারা বলছেন, খুনের চেয়ে ভয়াবহ গুম। যারা গুমের শিকার হয়েছেন তাদের সম্পত্তি বণ্টনে উত্তরাধিকার বিষয়ে আইন হবে। অনুষ্ঠানে গুম প্রতিরোধে সর্বোচ্চ আইন করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। This kind of crime against humanity should be given the topmost priority in dealing with the matters, so that nobody in future can dare to do this kind of crimes. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শুধু গুম খুন নয়, গেল 15 বছরে যারাই নির্যাতনের শিকার হয়েছেন তাদের ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অগ্রাধিকারে থাকবে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের পাশে রয়েছে সরকার। Justice is the priority not only for the victims of enforced disappearances. Justice is the priority for all the people of Bangladesh who suffered under the brutal fascist regime in the last 15.5 years. বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল গুম হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে কথা বলেন, সরকারের সক্ষমতার ঘাটতি থাকলেও আন্তরিকতার কমতি নেই। কোনোভাবেই আগের সরকারের স্টেপসের পুনরাবৃত্তির প্রশ্নই আসে না, এবং আমাদের কমিটমেন্ট অবশ্যই আগের চেয়ে বেশি। আপনি 2টা প্রমাণ তো দিলাম, কোনো সরকার তো এই গুম বিষয়ক কনভেনশনকে রাটিফাই করে নাই, আনকন্ডিশনাল রাটিফিকেশন, আর কোনো সরকার তো এরকম কমিশন করে নাই। গুমের সঙ্গে জড়িত এবং নির্দেশদাতাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে গুমের শিকার ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল 3 আসনের সাবেক সংসদ গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তারের পর আদালতে আনা হয়েছে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন, রাব্বি হোসেন যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, আমাদেরকে একটু জানাবেন গোলাম কিবরিয়া টিপুকে কখন আদালতে তোলা হতে পারে এবং কয় দিনের রিমান্ড চাইবেন পুলিশ? হাতিরঝিল থানার একটি হত্যা চেষ্টা মামলায় আজকে আদালতে এখন আনা হয়েছে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে। তাকে এখন রিমান্ড চাওয়া হয়নি। আমরা মামলার যে ফরওয়ার্ডিংটি দেখেছি সেখানে রিমান্ডের কোনো বিষয় উল্লেখ করা হয়নি। তাকে হাজত থেকে শুনানি শেষে তাকে কারাগারে রাখার আবেদন করেছে মামলার যে তদন্তকারী কর্মকর্তা। আমরা দেখেছি যে হাতিরঝিল থানার একটি হত্যা চেষ্টা মামলায় সেখানে উল্লেখ করা আছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কারাগারে বা আদালতের উদ্দেশ্যে আসছিলেন বকশীবাজারে, তখন এই গোলাম কিবরিয়া টিপুর নেতৃত্বে একদল হামলা করে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে। তখন সেখানে যারা বিএনপি নেতাকর্মী যারা ছিলেন তাদের উপরও হামলা করা হয়, তারা অনেকে আহত হয়েছেন। সেই ঘটনায় একটি মামলা হয়েছে হাতিরঝিল থানায়। সেই মামলায় তাকে আসলে গ্রেপ্তার দেখানো হয়। গতকালকে তাকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আজকে তাকে কিছুক্ষণ আগে তাকে এই ঢাকার সিএমএম আদালতের হাজতখানাতে আনা হয়েছে। এখন তিনি হাজতখানাতেই রয়েছেন। কিছুক্ষণ পর তার শুনানির কার্যক্রমটি আসলে শুরু হবে। তবে আমরা রিমান্ড চাইবে বলে আমাদেরকে জানায়নি। যে দেখেছি যে ফরওয়ার্ডিংয়ের রিমান্ডের বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি, তাকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে। এছাড়া হাতিরঝিল থানায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু একটি অভিযোগ বা মামলায় তার নাম রয়েছে আমরা দেখেছি। এছাড়াও আসলে আরও কয়েকটি মামলায় তার নাম আমরা দেখতে পেয়েছি। তবে যখন শুনানির কার্যক্রমটি শুরু হবে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় কিনা বা রাষ্ট্রপক্ষের আইনজীবীরাই কি বলেন সে বিষয়গুলো আমরা আরও নিশ্চিতভাবে বলতে পারবো, যেহেতু এখনও শুনানির কার্যক্রমটি শুরু হয়নি। আরও বিস্তারিত এখন বলা যাচ্ছে না। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর।
আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে 29তম বিশ্ব জলবায়ু সম্মেলন। বাংলাদেশ সহ সেখানে অংশ নিয়েছেন বিশ্বের 1.5 শতাধিক দেশের রাষ্ট্রপ্রধান। প্রথম 4 দিনের লিডার্স সামিট শেষে সম্মেলনে এখন চলছে সাইড ইভেন্ট, বিভিন্ন দেশের দর কষাকষি আর পরিবেশ কর্মীদের নানা দাবি দেওয়ার আলোচনা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। জলবায়ু সম্মেলনের সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। রাকিব, জানাবেন যে জলবায়ু সম্মেলনে আজ কি কর্মসূচি রয়েছে? তন্ময়, মূলত জানেন যে প্রথম 3-4 দিন লিডার সামিট হয় এবং সেই লিডার সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেয়। আপনি জানেন যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নিয়েছিলেন। তো তিনি ইতিমধ্যেই অংশগ্রহণ শেষে তার যে কথাবার্তা সেগুলো বলে গতকাল বাংলাদেশে ফিরেছেন। তা এখন মূলত এই জলবায়ু সম্মেলনগুলোতে যতই দিন যায় ততই বিক্ষোভে ফেটে পড়ে পরিবেশ কর্মীরা নানান দাবি দেওয়া নিয়ে। তো আমরা এই মুহূর্তে তেমন একটি বিক্ষোভে রয়েছি। এই বিক্ষোভটি মূলত গ্যাস ব্যবহার বন্ধের দাবিতে বিভিন্ন দেশের পরিবেশ কর্মীরা করছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ রয়েছে এই পরিবেশ কর্মীদের। আপনি দেখছেন গানে গানে নানান স্লোগানে এই দাবিগুলো তুলে ধরছে। এখানে এশিয়া, আমেরিকা, আফ্রিকা বিভিন্ন দেশের পরিবেশ কর্মীরা রয়েছে এবং তাদের যে মূল দাবিটি সেটি হলো গ্যাস ব্যবহার বন্ধ হওয়া। আপনি দেখছেন যে নেচে গিয়ে নানান দাবি দেওয়া করছেন। আমাদের সঙ্গে মুহূর্তে একজন রয়েছেন পরিবেশ কর্মী, বাংলাদেশ থেকে তিনি এসেছেন। আপনি জানেন যে শরীফ জামিল, তিনি দীর্ঘদিন ধরে পরিবেশের নিয়ে কাজ করছে। একটু জানতে চাই, আপনারা এই দাবিটি মূলত আজকে কিসের দাবিতে আপনারা এখানে বিক্ষোভটি করছেন? কি দাবি রয়েছে? শুধু কি বাংলাদেশে অংশগ্রহণ করছে এখানে, নাকি কারা কারা রয়েছে? না, এটা একটা বৈশ্বিক দাবি, কিন্তু বাংলাদেশের জন্য এটা অনেক বেশি প্রাসঙ্গিক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্যাসের বিস্তারের বিরুদ্ধে ডোন্ট গ্যাস আফ্রিকা, ডোন্ট গ্যাস এশিয়া, ডোন্ট গ্যাস আমেরিকা, উন্নয়নশীল যে সমস্ত দেশে উন্নত দেশসমূহ এখন গ্যাসের বিস্তার করছে তার বিরুদ্ধে এখানে আন্দোলন চলছে। আমাদের দেশে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান যেটা করা হয়েছে তাতে সম্পূর্ণ গ্যাস ভিত্তিক, গ্যাসের উপর নির্ভর করে সেই পরিকল্পনা করা হয়েছে। তো এখানে জলবায়ু সম্মেলনে আমরা জলবায়ুর অভিঘাত থেকে আমাদের মতো যে বিপর্যয়ের সম্মুখীন দেশসমূহ তাদেরকে বাঁচানোর যে চেষ্টার জন্য এই সম্মেলন হয়, এই সম্মেলনে উন্নত দেশগুলো শুধু বাধা সৃষ্টি করছে না নানাভাবে, বরং তারা অর্থায়ন করে জীবাশ্ম গ্যাস বিস্তার করে এই পৃথিবীকে আরো ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। কাজে আমরা সবাই সারা পৃথিবীর যত উন্নয়নশীল দেশ রয়েছে, আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশ, ল্যাটিন আমেরিকা থেকে আমরা সবাই এখানে এই দাবি জানাচ্ছি যে ডোন্ট গ্যাস সাউথ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাংলাদেশ থেকে এই সম্মেলনে অংশ নেয় একজন পরিবেশ কর্মীর সঙ্গে। তো আপনি যে বিষয়টি তারা বলছিলেন যে আপনি জানেন যে উন্নত দেশগুলোর অতিরিক্ত গ্যাস ব্যবহারের কারণে কিন্তু উন্নয়নশীল দেশগুলো তারা নানান সংকটে পড়ছে, এর মধ্যে বাংলাদেশে রয়েছে। তো সেই গ্যাস বন্ধের দাবিতেই মূলত আপনি দেখছেন এরা নানান দাবি দেওয়াগুলো করছে এই মুহূর্তে। যেমন একজন আফ্রিকার একটি মেয়ে, আপনি শুনছেন নিশ্চয়ই স্লোগানে তারা যে গ্যাস ব্যবহার বন্ধের দাবি সেটি করছে। আপনি দেখছেন এবং নানান ব্যানার, প্ল্যাকার্ড এখানে রয়েছে। খুব স্পষ্ট করে কি আমি যদি দেখতে আপনাকে দেখাই, যেমন লেখা রয়েছে গ্যাস ইজ ব্যাড ইকোনমিক্স, অর্থনীতির জন্য যে গ্যাস একটি ক্ষতির কারণ, এটি কিন্তু স্পষ্ট করেই এখানে বলছিল। এবং আমরা এখানে দেখছিলাম যে বেশি কিন্তু অংশগ্রহণকারী এই আয়োজনে রয়েছে মূলত এশিয়া এবং আফ্রিকার মানুষজন। কারণ আপনি জানেন যে এই দুটি মহাদেশের বেশি সংকট তৈরি হচ্ছে এই গ্যাস ব্যবহারের ফলে। তো মূলত যেহেতু এটি একদম ঢোকার মুখে, এই যে জলবায়ু সম্মেলনের ঢোকার মুখেই এই বিক্ষোভটি চলছে, যেহেতু এখানে বিশ্বের বিভিন্ন দেশের, যেহেতু এখন লিডার সামিট শেষ, কিন্তু বিভিন্ন দেশের মন্ত্রীরা রয়েছেন, তারা যখন এখান থেকে প্রবেশ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে এই বিক্ষোভগুলো হয়ে থাকে, যাতে পরিবেশ রক্ষায় গ্যাস সহ, ফসিল ফুয়েল সহ পরিবেশের বিরুদ্ধে যেসব জ্বালানি রয়েছে এগুলো ব্যবহার বন্ধের দাবিতেই এই বিক্ষোভ চলছে। তো যতই দিন গড়াবে এই ধরনের বিক্ষোভ কিন্তু আস্তে আস্তে বাড়বে। শেষের দিকে গিয়ে আবার মন্ত্রীদের নানান দরকার চলবে, তখন গিয়ে হয়তো সিদ্ধান্ত আসবে যে ক্ষতিগ্রস্ত দেশগুলো বা পরিবেশ কর্মীরা যেসব দাবি দাওয়াগুলো করছে সেগুলো কতটুকু আসলে এবারের সম্মেলন থেকে আদায় হবে। তো সেটি সময়ের সঙ্গে আমরা পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। 5 আগস্টের অভ্যুত্থানের পর বদল এসেছে একাদশ দ্বাদশের পাঠ্য বইয়ে। বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের লেখা 52 দিনগুলো আর শেখ কামালের জীবনী, তবে রেখে দেওয়া হয়েছে 7 মার্চের ভাষণ। ইংরেজি বইয়ে সম্পূর্ণ নতুন পাঠ্য যুক্ত করা সহ আইসিটি বইয়েও এসেছে পরিবর্তন। পাঠ্য বইয়ের পরিমার্জনের বিস্তারিত তুলে ধরছেন ফরহাদ বিন নূর।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর হাত দিয়েছে শিক্ষা সংস্কারেও। একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়েও আনা হয়েছে সংযোজন বিয়োজন। ঠিক কোন বইয়ে কি কি সংযোজন বিয়োজন করা হলো আজকে সেটি জানানোর চেষ্টা করব। একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠ বই থেকে বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনীর অংশ 52 দিনগুলো। একইভাবে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর। এছাড়া কবিতা দিলওয়ারের মানুষ সকল সত্য আর মহাদেব সাহার শান্তির গানও বাদ পড়েছে। 28টি করে গদ্য এবং কবিতার মধ্য থেকে 2026 সালের এইচএসসি পরীক্ষার জন্য 12টি করে গদ্য এবং কবিতা নির্বাচিত করা হয়েছে, যেখানে গদ্য নতুন করে যুক্ত হয়েছে প্রমথ চৌধুরীর সাহিত্যে খেলা, মোতাহির হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ, সৈয়দ মুজতবা আলীর গন্তব্য কাবুল এবং শওকত আলীর কপিল দাস মুর্মুর শেষ কাজ। আর কবিতা যুক্ত হয়েছে আলাউলের ঋতুবর্ণন এবং আল মাহমুদের বিখ্যাত সোনালী কাবিন কাব্যগ্রন্থের প্রত্যাবর্তনের লজ্জা। প্রমথ চৌধুরী বর্ষা এর পরিবর্তে সাহিত্যে খেলা, রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ এর পরিবর্তে অর্ধাঙ্গী এবং কাজী নজরুল ইসলামের আমার পথের পরিবর্তে যৌবনের গান যুক্ত করা হয়েছে। তবে সহপাঠীর উপন্যাস ও নাটকে কোনো পরিবর্তন আনা হয়নি। ইংলিশ ফর টুডে বইয়ে শেখ কামালকে নিয়ে 6 পৃষ্ঠার যে জীবনী এতদিন পাঠ্য ছিল সেটি বাদ দেওয়া হয়েছে। রাখা হয়েছে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ। তবে এই ভাষণের পরিচয়ে শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু শব্দটি বাদ দেওয়া হয়েছে, সঙ্গে তার ছবিও। এছাড়া এই বইয়ের সম্পূর্ণ নতুন করে রিডিং ফর প্লেজার যুক্ত করা হয়েছে, যেখানে রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানাস ড্রিম, ল্যাংস্টন হিউজেসের থ্যাংক ইউ ম্যাডাম, সাদাত হোসেন মান্টুর তোবা টেকসিং গল্প, ইমাম আল গাজ্জালির ডেথবেড, এমিলি ডিকিনসনের হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, পাবলো নেরুদার বার্ড এবং আন্তন চেখোভের নাটক প্রপোজাল পাঠ্য হিসেবে রাখা হয়েছে। এবং সবশেষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়েও এসেছে খানিকটা পরিবর্তন। প্রথম অধ্যায়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বিস্তর জানতে নতুন করে আরও 2টি প্যারা সংযোজন করা হয়েছে। একই অধ্যায়ের ক্রায়োসার্জারি বাদ দিয়ে সেই জায়গায় যুক্ত করা হয়েছে গুরুত্বপূর্ণ ইন্টারনেট অফ থিংস, প্লেজিয়ারিজম লেখা হয়েছে নতুন করে। আর পঞ্চম অধ্যায়ের কনসেপ্ট অফ প্রোগ্রামিং একেবারে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে ভিজুয়াল বেসিক, অ্যালগল, ফোরট্রান এর মতো অপ্রচলিত প্রোগ্রামগুলোর ধারণাও। বিগত স্বৈরাচার সরকারের সময় শিক্ষাক্রমে একটি দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। সেখান থেকে বের হয়ে শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদানের উদ্দেশ্যেই পাঠ্য বই পরিমার্জন করা বলে জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান। শিক্ষা সিলেবাস কারিকুলাম যাতে এটা একটা কোনো দলের সম্পত্তি না হয়ে ওঠে। পরিমার্জন করতে গিয়ে আমাদের শুধু যে গ্রহণ বর্জন করতে হয়েছে তা নয়, অনেক কিছুই, অনেক বানান, অনেক বাক্য এগুলোরও পরিবর্তন করতে হয়েছে। বেশ কিছু ছবি পরিবর্তন করতে হয়েছে। এদিকে এই পরিমার্জন জুলাই বিপ্লবেরই আকাঙ্ক্ষা বলে মনে করেন এই শিক্ষাবিদ। আমাদের ছাত্র জনতার বিপ্লবের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী হচ্ছে, সেটাকে আমি ইতিবাচকভাবেই দেখি, কিন্তু এটার একটা স্থায়ীকরণ প্রয়োজন, যাতে করে পরবর্তীতে আবার পরিবর্তন না হয়ে যায়। যে রাজনৈতিক সরকারই আসুক তারা একচোখা হয়ে যায়। এই একচোখাটা না হয়ে সর্বজনীনভাবে যদি এটা করা যায় সেটা অবশ্যই উত্তম। চলছে একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের কাজ। 2-1 দিনের মধ্যে যেতে শুরু করবে বাজারেও। নকল এড়াতে বইয়ের প্রথম 2 পাতায় এনসিটিভির মনোগ্রাম দেখে কিনতে হবে শিক্ষার্থীদের। তবে প্রিন্টিং প্রেসগুলোকে মানসম্মত বই বাজারে সরবরাহের আহ্বান সংশ্লিষ্টদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। তার মানে একটি সুখবর রয়েছে, সেটি হচ্ছে সিনেপ্লেক্স যুগে প্রবেশ করলো দেশের সবচেয়ে বড় মাপের মনিহার সিনেমা হল। সবচেয়ে বড় যশোরের যে সিনেমা হলটি রয়েছে এবং খুবই বিখ্যাত একটি সিনেমা হল হচ্ছে মনিহার, সেই সিনেমা হলটি এখন সিনেপ্লেক্স যুগে প্রবেশ করেছে। সকালেই এই সিনেপ্লেক্সটির উদ্বোধন করা হয়েছে। এবং এই আধুনিকতার যুগে যখন তারা প্রবেশ করলো তখনই কর্তৃপক্ষ যেটি বলছেন যে আধুনিক প্রযুক্তির যে সিলভার স্ক্রিন এবং একই সঙ্গে ডলবি সারাউন্ড যে সাউন্ড সিস্টেম রয়েছে, যেটি ঢাকার যে সিনেপ্লেক্সগুলো রয়েছে সেখানে অনেক সাড়া ফেলেছিল, এই সাউন্ড সিস্টেমেই যশোরের যারা বাসিন্দা রয়েছেন তারা সিনেমা উপভোগ করতে পারবেন। রিপন হোসেনের প্রতিবেদনে জানবো বিস্তারিত। ছবি তুলেছেন এনামুল হক। 4 দশকেরও বেশি সময় আগে যাত্রা শুরু করে যশোরের মনিহার সিনেমা হল। সে সময় দক্ষিণ এশিয়ার সেরা সিনেমা হলের তকমা পেলেও সময়ের সাথে সাথে দর্শক শূন্যতায় অস্তিত্ব সংকটে পড়ে এই প্রেক্ষাগৃহ। এ অবস্থায় ফের ঘুরে দাঁড়াতে নতুন রূপে সাজানো হয়েছে পুরো সিনেমা হল। আধুনিক সকল সুবিধা সম্বলিত মনিহার সিনেপ্লেক্স চালু হওয়ায় খুশি দর্শকরা।
এখানকার এনভায়রনমেন্ট, সাউন্ড সিস্টেম, লাইটিং খুবই সুন্দর। সিনেপ্লেক্স আজকে থেকে উদ্বোধন, এই কারণে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য এসেছি। অনেক এক্সাইটমেন্ট আছে, এখানকার আবহাওয়াটা, পর্দাটা অনেক বেশি ভালো। 14 শতাধিক আসনের মণিহারের মূল অবকাঠামো ঠিক রেখে দ্বিতীয় তলায় এক কর্নারে নির্মাণ করা হয়েছে সিনেপ্লেক্সটি। দর্শকদের সুবিধায় থাকবে অনলাইন টিকিট ব্যবস্থাপনা। আধুনিক প্রযুক্তির সিলভার স্ক্রিনে ডলবি সাউন্ড সিস্টেমে সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকরা। সামনে যদি আরো ভালো ছবি তৈরি হয়, আমাদেরও ইচ্ছা আছে সামনে মনিহার সিনেমা হলকে আরো উন্নত করে, আরো সুন্দর করে, আরো দুটো ভাগে ভাগ করে আমরা আরো সিনেপ্লেক্সের করতে চাচ্ছি যশোরে। আমরা অনেকদিন ধরেই যেহেতু চলচ্চিত্রের এই লাইনে আসছি, আমরা বাংলা ছবি চালাচ্ছি, তো এখন আমাদের মূল ইচ্ছাটাই হচ্ছে যে ডিজিটাল সারাউন্ড সাউন্ড, ভালো কোয়ালিটির ছবি, এগুলা এখন আমাদের দর্শকদের জন্য প্রোভাইড করতে পারি। দর্শকের চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় যশোরের 29টি সিনেমা হলের মধ্যে 23টি বন্ধ হয়েছে। এই অবস্থায় সিনেপ্লেক্সটি আরও আধুনিকায়নে সহযোগিতার আশ্বাস জেলা তথ্য কর্মকর্তার। প্রত্যেকটা জেলায় একটি করে আধুনিক সিনেমা হল চালুর জন্য এবং নির্মাণের জন্য একটা প্রণোদনার প্যাকেজ ছিল বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে। এই সুযোগ সিনেমা হল মালিক বা ম্যানেজার গ্রহণ করতে পারে। 1983 সালে 4 বিঘা জমির উপর দৃষ্টিনন্দন মণিহার প্রেক্ষাগৃহ নির্মাণ করেন প্রয়াত ব্যবসায়ী সিরাজুল ইসলাম। সে সময় 1430 আসন নিয়ে যাত্রা শুরু করে এই প্রেক্ষাগৃহ। আধুনিকায়নের কারণে সিনেপ্লেক্সটিতে দর্শকের ভিড় বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। এখন যশোর। একের পর চমক উঠে আসতে ট্রাম্পের নতুন মন্ত্রিসভায় টিকা বিরোধী মনোভাব পোষণ করা রবার্ট এফ কেনেডি জুনিয়রকে দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ঘুষ সংক্রান্ত মামলায় ট্রাম্পের আইনজীবী হিসেবে লড়া টড ব্লাঞ্চ। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গেছে নর্থ ডাকোটার গভর্নর ও সাবেক প্রযুক্তি ব্যবসায়ী ডগলাস বার্গামের হাতে। অর্থ ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব এখনো বন্টন করা হয়নি। সতীর্থ কর্মকার জানাবেন বাকিটা। খবরের শিরোনামে থাকার মন্ত্রটা খুব ভালো করেই জানেন ডোনাল্ড ট্রাম্প। নিজের মন্ত্রিসভায় প্রতিদিনই নতুন সদস্যদের মনোনীত করছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। শীর্ষ পদের জন্য বিভিন্ন ঘটনায় জড়িত ব্যক্তিদের নিয়োগের খবরে প্রতিদিনই হচ্ছে আলোচনা সমালোচনা। নতুন সরকারের স্বাস্থ্য ও মানব সেবা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। সবচেয়ে উদ্বেগের বিষয়, টিকা বিরোধী মনোভাব পোষণ করেন 70 বছর বয়সী এই নেতা। তার দাবি, ভ্যাকসিন দেওয়ার কারণে অটিজম ছড়িয়ে পড়ে। ব্যক্তিজীবনে পরিবেশ আইনজীবী কেনেডি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তর কিভাবে সামলাবেন তা নিয়ে চলছে আলোচনা, যদিও নিজের পছন্দ নিয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প। The Democrats didn't treat him well. He was doing fantastically well, and he was doing incredibly well, and he decided he can't do it, went independent. Now he's with us all the way. And today I nominated him for, I guess, if you like health and if you like people that live a long time, it's the most important position, RFK Jr. Burgum. ট্রাম্পের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডগলাস বার্গাম। নর্থ ডাকোটার 2 বারের গভর্নর ধনকুবের বার্গাম গ্রেট প্লেইন সফটওয়্যার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। তার প্রতিষ্ঠানকে কিনে নেওয়ার পর মাইক্রোসফটের শীর্ষ পদের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের কাজ দেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের ব্যবস্থাপনা। ট্রাম্পের বিশ্বাস, প্রাকৃতিক সম্পদ উত্তোলনের মাধ্যমে জ্বালানি খরচ কমিয়ে আনবেন নতুন মন্ত্রী। We're going to slash energy costs. We're going to get your energy bills in half, and that's going to bring down the costs, generally speaking. So I look forward to doing the formal announcement, although this is a pretty big announcement right now. Actually, he's going to head the Department of Interior, and he's going to be fantastic. All right? Good, Doug. Congratulations, Catherine. নতুন স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামলেও পরবর্তীতে নাম প্রত্যাহার করার মাধ্যমে আস্থাভাজন হয়ে ওঠেন। এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন টড ব্লাঞ্চ। মার্কিন বিচার বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ পদ এটি। ঘুষ প্রদান সংক্রান্ত মামলায় ট্রাম্পের আইনজীবী হিসেবে লড়েছিলেন টড। অর্থ, বাণিজ্য, শিক্ষা, কৃষি, শ্রম, পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব এখনো বন্টন করা হয়নি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে প্রেসিডেন্ট অরুণা কুমারা দিশানায়কের জোট এনপিপি। 225টি আসনের মধ্যে 123টি আসনে জয় পেয়েছে জোটের সদস্যরা। অথচ এর আগে পার্লামেন্টে মাত্র 3টি আসন ছিল এনপিপির জোটের।
গেল সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর জনগণের ম্যান্ডেট পাওয়ার লক্ষ্যে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেন দিশানায়ককে। এবার নির্বাচনে ভোটার সংখ্যা ছিল 1,71,00,000, যার মধ্যে 62% ভোট পেয়েছে এনপিপি জোট। বিরোধী দল এসজিবি ভোট পেয়েছে 18%। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কিত বিতর্কিত বিল নিয়ে উত্তপ্ত নিউজিল্যান্ড পার্লামেন্ট। মাওরি জনগোষ্ঠীর বিক্ষোভের কারণে স্থগিত করা হয়েছে অধিবেশন। বিলের কপি ছেড়ে ঐতিহ্যবাহী হাকা নাচের মাধ্যমে প্রতিবাদ জানান মাওরি আইন প্রণেতারা। 1840 সালে ওয়াইতাঙ্গি চুক্তির আওতায় ব্রিটিশদের সঙ্গে সন্ধি স্থাপন করে মৌলিক কয়েকটি অধিকার পায় স্থানীয় মাওরি জনগোষ্ঠী। নতুন বিলটি পাশ হলে এই অধিকারগুলো ভোগ করতে পারবে শুধুমাত্র নিউজিল্যান্ডসরা। অধিকার রক্ষায় আন্দোলন হিসেবে 9 দিনব্যাপী পদযাত্রায় রাজধানীর ওয়েলিংটনের পথে 10,000-এর বেশি মানুষ। বর্তমানে নিউজিল্যান্ডের জনসংখ্যার 20% ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী। তন্ময়, 88 বছর বয়সে দৌড়ে বিশ্বকে তাক লাগিয়েছেন গ্রিসের প্লাউটার্কাস এবং বিখ্যাত গ্রিক ম্যারাথনে 12তম আসরে 42.195 কিলোমিটার দূরত্ব গোলবারের চেয়ে 18 মিনিট আগেই শেষ করেছেন এই দৌড়বিদ। বিস্তারিত জানবো প্রতিবেদনে। ইচ্ছা শক্তি, তীব্র ইচ্ছা থেকে নানা অসম্ভবকে সম্ভব করার প্রয়াস চালান অনেকে। তবে কেউ সফল হন, কেউ আবার ব্যর্থ তালিকায় নিজের নাম লেখান। আবার হার না মানা লোকের সংখ্যাও কম নয়। এমনই একজন প্লাউটার্কাস। অনেকে চমকে উঠতে পারেন তার বয়স শুনে, আবার মস্করাও করেন অনেকে। এবার এই প্লাউটার্কাসই 88 বছর বয়সে গ্রিসের বিখ্যাত গ্রিক দৌড়ে অংশ নিয়ে বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন। প্রতিযোগিতায় শুধু অংশ নিয়ে নয়, টানা 6.5 ঘন্টা ধরে দৌড়ে আসর শেষ করে গলায় পড়েছেন মেডেলও। ম্যারাথন দৌড়ের উত্থান অ্যাথেন্স শহরে, সেখানে বেড়ে ওঠেন প্লাউটার্কাস। সাধারণ জীবন অতিবাহিত করা এই দৌড়বিদের ম্যারাথনের প্রতি আগ্রহ তৈরি হয় 73 বছর বয়সে। তার ছেলেকে দেখে নিজ বাড়ি কাস্তুরিয়ায় ধীরে ধীরে দৌড়ের মাত্রা বাড়ান প্লাউটার্কাস। Μ' αρέσει πολύ το τρέξιμο, μ' αρέσει να βαδίζω και μ' αρέσει γιατί κάνω καλό στον εαυτό μου. Δίνω και παράδειγμα στους μικρότερους και μεγαλύτερους να μπορούν να τρέχουν. গেলবারের চেয়ে এবার 18 মিনিট আগেই দৌড়ের দূরত্ব 42.195 কিলোমিটার পার করেছেন এই দৌড়বিদ। অকল্পনীয় মানসিক শক্তির এই বৃদ্ধের জীবনযাপন ব্যবস্থাও অন্যদের জন্য অনুকরণীয়। Όλοι που μου βλέπουν δεν πιστεύουν ότι έχω αυτή την ηλικία και τρέχω μαραθώνιο. Δεν το πιστεύουν. Λέω, γιατί να μην το πιστέψετε, αφού μπορούμε. Και εσείς μπορείτε να τρέξετε. Ίσως λιγότερα, μπορείτε. Αρκεί να το θέλετε. তরুণ সমাজের জন্য এমন অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করা 88 বছরের এই বৃদ্ধ দৌড়াতে চান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। শরীফ রওশন, এখন। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/ekhon tv।